আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? তো আমাকে যদি শুনতে পান, কেউ যদি একজন লিখেন ইয়েস অর নো, আই উইল বি ভেরি গ্ল্যাড, আই উইল বি ভেরি হ্যাপি। ঢাকা সহ সারা বাংলাদেশে যে বর্বরচিত যে ঘটনা ঘটিয়েছে সরকার এবং তার পেটুয়া বাহিনী ছাত্রলীগ, তার উপরে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি আপনাদেরকে একটু আগেই ব্রিফিং শেষ হয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং। আমি দীর্ঘদিন পর, এই দীর্ঘদিন বলতে প্রায় 2 সপ্তাহ ব্রিফিং এ নেটো সামিট চলছিল, সেটির কিছু কিছু কর্মযজ্ঞ চলছিল, আমি কিছুটা ছুটিতেও ছিলাম। তো সেই জন্য এই ছাত্র আন্দোলনের শুরুর দিকে বিষয়টির অবতারণা করা আমার পক্ষে সম্ভব হয়নি, এবং স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংও প্রায় কয়েকদিন পরে বাংলাদেশে যে বর্বরাচিত যে ঘটনা ঘটিয়েছে, যে হিংসাত্মক যে যে ভয়াবহ ঘটনা যে ঘটিয়েছে ছাত্রলীগ, শেখ হাসিনার বক্তব্যের পরপরই তিনি যে হুমকি দিয়েছেন, তার পরপরই তারা যে ঘটনাটি ঘটিয়েছে নিরীহ ছাত্রদের উপর, যারা মেধার দাবি প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন, তারা করুণার জন্য আন্দোলন করছেন না। পক্ষান্তরে সরকার করুণা বহাল রেখে তাদের লোকদেরকে চাকরিতে বহাল করতে চাইছেন, আর মেধাবীরা মেধার জন্য তারা লড়াই করছেন, অর্থাৎ কোটা প্রথা বিলুপ্ত করবার জন্য, এবং তারা মেধার ভিত্তিতে যাদের সরকারি সিভিল সার্ভিসে যাদের তাদের চাকরি নিশ্চিত হয় সেটির জন্য আন্দোলন করছেন। এটা অত্যন্ত একটা ইনোসেন্ট আন্দোলন, কিন্তু এই ইনোসেন্ট আন্দোলনের উপর যে বর্বরচিত হামলা চালিয়েছে ক্ষমতাসীন গোষ্ঠী এবং ছাত্রলীগ, এটি যেমন বাংলাদেশের মানুষকে, বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়কে নাড়া দিয়েছে। যুক্তরাষ্ট্র এটি তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। একটু আগে ব্রিফিংটি শেষ হয়েছে, আমি যেটা জানতে চেয়েছি যে বাংলাদেশের হাজার হাজার ছাত্রছাত্রীরা তাদের অধিকার আদায়ের জন্য যে দাবি করছে, সেখানে বর্বরচিত হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগ, এবং সেখানে তারা মেডিকেল কলেজে ঢুকেছে, সেখানে চিকিৎসা নেওয়ার জন্য, সেখানে গিয়ে পর্যন্ত তারা হামলা করেছে, এবং শত শত ছাত্রছাত্রী সেখানে আহত হয়েছে, নিরপরাধ নিরস্ত্র, শুধু অধিকার প্রতিষ্ঠার জন্য, নিজের চাকুরি নিশ্চয়তা পাবার জন্য, মেধার নিশ্চয়তা পাবার জন্য, মেধার ভিত্তিতে মূল্যায়ন পাবার জন্য এই কাজটি করে তারা যেভাবে আক্রমণের শিকার হয়েছে, এটি তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলছে তারা খুব ক্লোজলি মনিটর করছে, আপনারা একটু পরে এই রিপোর্টটি দেখতে পাবেন, তারা ক্লোজলি মনিটর করছে, এবং তারা এটা নিন্দা জানিয়েছে, বলেছে যে ছাত্রছাত্রীদের যে আন্দোলন, তারা যে তাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটি অধিকার নিশ্চিত করতে হবে, এবং তারা এই পর্যন্তই, আপনাদের এই আন্দোলন নিশ্চয়ই বৃথা যাবে না, আপনাদের এই স্যাক্রিফাইস, আপনাদের এই ত্যাগ নিশ্চয়ই বৃথা যাবে না, এবং নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এই চাপা যে দীর্ঘদিনের যে একটি যে যন্ত্রণা, মানুষের অধিকার হরণ, এটি নিশ্চয়ই এই অবসান ঘটবে, এবং এর একটা উপলক্ষ দরকার, এটিও হতে পারে একটি উপলক্ষ, কিন্তু সকলের উচিত হবে একে সমর্থন জানানো, শুধু ফেসবুকের মাধ্যমে অথবা প্রেস কনফারেন্সে বক্তব্যের মাধ্যমে নয়। সকলের উচিত যে তাদের এই কজ, বিশেষ করে এই বিষয়টি তাদের, এবং শুধু এটি নয়, বাংলাদেশের যে গণতন্ত্রহীনতা, বাংলাদেশে যে একটি সরকার জোর করে ক্ষমতায় বসে আছে, এটাকে মূল ফোকাসে নিয়ে আসতে হবে। তো এই ফোকাসটা আনতে হবে সকলকে। এখানে ইনিয়ে বিনিয়ে বলার আর কিছু নাই, কে কি বলল, কে কি মনে করলো, এইটার কোনো সুযোগ নেই। এটা সকলেরই সমস্যা। বাংলাদেশিতে আমি একাধিক আলোচনায় আমি বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র এটা কেউ এনে দিবে না, এটি বাংলাদেশের কাপ অফ টি। বাংলাদেশের মানুষকে গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা সমর্থন জানাবে, তারা সহানুভূতি প্রকাশ করবে, তারা সেটাকে অ্যাড্রেস করবে, কিন্তু কাজটি কিন্তু শেষ দিনে বাংলাদেশের মানুষকেই করতে হবে। পৃথিবীর কোথাও কেউ গণতন্ত্র এনে দেয় না, অধিকার এনে দেয় না, বাংলাদেশেও এনে দেয়নি অতীতে, বাংলাদেশের মানুষ সেটি অর্জন করেছে। দীর্ঘদিন ঐতিহ্য, যে ঘটনার পরপরই প্রেসিডেন্ট বাইডেন টেলিফোন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, তিনি বলেছেন যুক্তরাষ্ট্রে এর কোনো স্থান নাই এই ধরনের সহিংসতার, এবং যে একটা 20 বছর বয়সী একটা ছেলে, তার মোটিভ এখনো পরীক্ষা নিরীক্ষা করছে FBI, তাকে সে অবশ্য তাৎক্ষণিক সে মারা গিয়েছে, সিক্রেট সার্ভিস তাকে গুলি করেছে যখন সে গুলি করছিল, এবং আরেকজন মানুষ সেখানে প্রাণ সমর্থক সেখানে গুলিবিদ্ধ হয়েছেন।
কিন্তু এই ঘটনাটাকে সে মানে উনি উনার মতো করে উনি যেভাবে করেন সেইভাবে, কিন্তু এটা তার বোঝা উচিত যে এগুলি কিন্তু দেখার লোক আছে, এগুলি যে একটা বলে দিলাম। আর ওই যে সামনে বসা সাংবাদিক নামদারি যে দলীয় নেতৃবৃন্দরা সামনে বসে আছেন, তারা খুব হাহা করে এটিকে মানে দু একজন আছেন কিছু প্রশ্ন করার চেষ্টা করেছেন, কিন্তু বাকিগুলো সবগুলো হলো এই যে কিভাবে শেখ হাসিনা হাসলে হাসে, শেখ হাসিনা মন খারাপ হলে তাদের মন করুণ হয়। তো তারা ওই যে মানে যা মানে ওই যেটি তারা দীর্ঘদিন যাবত করে আসছেন, এটা তার নতুন প্র্যাকটিস নয়, এবং তারা যে অর্থবিত্ত বৈভবের মালিক হয়েছেন তারা এটার কাফারা দেওয়ার চেষ্টা করেন এই সংবাদ সম্মেলনে গিয়ে ওই সমস্ত লোকেরা। যে সরকার যেটি করছে, অর্থাৎ এই যে ক্ষমতাসীন সরকার, আমি এগুলো নিয়ে আসলে খুব একটা কথা বলতে প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ যে তথ্যটি সকলের জানা সেটি জানাবার জন্য বক বক করা, এটিতে আমি বিশ্বাস করি না। তো আমি যেটা করি সেটি হলো যে বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয়, যেখানে যেখানে যে অব্যবস্থাপনা, গণতন্ত্রহীনতা, অধিকার হরণ, মাইনরিটির উপর যে নির্যাতন, সেগুলি তুলে ধরা, এটি আমি মনে করি যে দুনিয়ার সামনে সেটি উপস্থাপন করা, বা যুক্তরাষ্ট্র, জাতিসংঘ সহ তাদের মতামত জানা, আমি জানতে পছন্দ করি এবং জানাতেও পছন্দ করি। তো দুটোই আমি করে যাচ্ছি। তাদের এই অধিকার আদায়ের প্রতি তারা সংহতি প্রকাশ করছে। স্টেট ডিপার্টমেন্টে জানিয়েছে যে তাদের কাছে তথ্য এসেছে 2 জন এ পর্যন্ত নিহত হয়েছেন এবং অন্য অসংখ্য মানুষ আহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন, এবং তারা এই ঘটনার তারা অবজার্ভ করছেন এবং তারা এই ঘটনাগুলির তারা নিন্দা জানিয়েছেন। এবং আমার আরেকটি জানবার কথা ছিল, শেখ হাসিনা খুব তীব্র ভাষায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করতে গিয়ে বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা হয়েছে এটা নাকি প্রতিপক্ষের উপর হামলা, এবং তারা এত গণতন্ত্রের কথা বলে, তারা এত সিভিলাইজ, তারা এটা কিভাবে করে। তো আমি এটা জানতে চেয়েছিলাম। তো যদিও এটা সবাই হাসাহাসি করে যে একটা দেশের প্রধানমন্ত্রীর ভাষা এটা হতে পারে, দুনিয়া সকল মানুষ যেখানে সলিডারিটি এক্সপ্রেস করতেছে সেইটা বলতেছে, তার মতো করে চিন্তা করতেছে, মানে বাংলাদেশে উনি যেভাবে করছে তার প্রধান প্রতিপক্ষকে উনি বিনা বিচারে একটা মামলা দিয়ে আটকে রেখে এবং সকল বিরোধী দল নেতা কর্মীদেরকে জেলে পুরে হাজার হাজার মামলা করে, সে মনে করেছে বোধহয় এইরকমই। চলনের বিষয়ে জানতে চেয়েছি এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের তীব্র নিন্দা জানিয়েছে এবং এই আন্দোলনের যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। আমিও সকলের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং নিশ্চয়ই এই রিপোর্টগুলো আপনারা দেখতে পাবেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের ট্রান্সক্রিপ্টে, এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তারা তো এটি লাইভ করে, রয়টার্স, এপি, পিবিএস নিউজ আওয়ার, সকলে সেটির মাধ্যমে আপনারা ট্রান্সক্রিপ্ট, এবং সেখানে টুইস্টিংয়ের কোনো সুযোগ নাই, ট্রান্সক্রিপ্ট এবং ভিডিও আপনাদের যার যা প্রয়োজন সেটি দেখতে পাবেন। যদি তারা বল প্রয়োগ করবার চেষ্টা করেন, সরকারের অনুগত শিক্ষক শ্রেণীও আর সরকারের নীতির প্রতি আস্থা রাখতে পারছেন না, সরকারকে বিশ্বাস করতে পারছেন না। আন্দোলনে সারা দেশের উচ্চ শিক্ষাঙ্গন কার্যত অচল হয়ে পড়েছে। এই অবস্থায় সরকারকে পিছু হটার নীতি নিতে হতে পারে, যেহেতু তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য সক্রিয় এবং এই স্বার্থ রক্ষার জন্য সরকারের উপর আস্থা রাখতে পারছেন না। ফলে এই বিষয়ে সরকারের নীতির পরিবর্তন মানে ব্যাকফুটে যাওয়া ছাড়া এই সমস্যা সমাধানের আর কোনো সুযোগ আছে বলে দেখা যাচ্ছে না। না হলে আন্দোলন চলতে থাকলে দেশের শিক্ষাঙ্গন অচল হয়ে পড়বে, কোটি কোটি ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হবেন এবং তাতে আন্দোলন আরো ছড়িয়ে পড়তে পারে, এবং যে কোনো সময় বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সাথে এই ধরনের আন্দোলন মার্চ করে ফেলার ঝুঁকিতে আছে সরকার। ফলে নিজেদের এই রকম অতি ব্যক্তিগত স্বার্থের বিষয়ে তাদের এই জোরালো এবং সোচ্চার ভূমিকা অবশ্যই ন্যায্য, অবশ্যই যৌক্তিক, কিন্তু যেহেতু তারা বৃহত্তর গণমানুষের অধিকারের প্রশ্নে এমন ঐক্য ও কঠোর অবস্থান গ্রহণ করতে ব্যর্থ হয়েছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, ফলে তাদের দাবির পক্ষ আজ তেমন জনসমর্থন দেখা যাচ্ছে না, তাদের প্রতি কাউকে সহানুভূতিশীল হিসেবে দেখা যাচ্ছে না। শিক্ষকরা শুধুই তাদের দাবি নিয়ে এখন সোচ্চার হচ্ছেন, অথচ তাদের দাবির পক্ষে ছাত্রদেরও কিন্তু দাঁড়ানোর কথা, সেটাও আমরা দেখি না। আরো একটা জরুরি প্রশ্ন হচ্ছে যে সবার মতের বিরুদ্ধে গিয়ে সরকারকে কেন এমন একটি
প্রকল্প হাতে নিতে হলো? একটা বড় প্রশ্ন, কিন্তু মৌলিক প্রশ্ন। এর আসল কারণ হচ্ছে সীমাহীন লুটপাটের কারণে দেশে যে অর্থ সংকট চলছে তা সরকারকেও ভোগাচ্ছে। ফলে নানান কৌশল বের করে সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী এবং দেশের জনগণের কাছ থেকে টাকা আদায়ে, টাকা সংগ্রহের চেষ্টা সরকারকে করতে হচ্ছে বলে মনে করেন অনেকেই। দেশের অনেক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষক মনে করেন এই কথা। তারই অংশ হিসেবে এই ধরনের পেনশন স্কিম চাপিয়ে দেয়া হচ্ছে, যেটা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা কোনোভাবেই মানতে পারছেন না। কাজেই দেখা যাচ্ছে সমস্যাটা রাজনৈতিক, আর এটার প্রতি প্রতিবাদটা হচ্ছে ব্যক্তিগত বা শিক্ষক কমিউনিটির জায়গা থেকে। তাই এই কথা কেউ কেউ বলছেন, তারা যদি দেশের, অর্থাৎ এই শিক্ষক সমাজ যদি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিষ্ঠান সর্বজনীন পেনশনের কর্মসূচি, যেটা নাম দেওয়া হয়েছে প্রত্যয় স্কিম, অর্থাৎ প্রত্যয়ের অধীনে থাকবে স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় একই গোত্রীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা। এতে আরো বলা হয়েছে এসব প্রতিষ্ঠানের অধীনস্থ যেসব কর্মকর্তা কর্মচারী 1 জুলাই থেকে চাকরিতে যোগ দেবেন, অর্থাৎ 2024-এর 1 জুলাই থেকে যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের জন্য এই কর্মসূচি প্রযোজ্য হবে। বিদ্যমান পেনশন স্কিম অনুযায়ী বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেনশন পান সেজন্য বেতন থেকে কোনো টাকা কাটা হয় না। নতুন স্কিমে কাটা হবে 10% বেতন থেকে। বিদ্যমান ব্যবস্থায় কেউ অধ্যাপক পদ থেকে অবসরে গেলে গ্র্যাচুইটি পান 80,73,000 টাকা। নতুন স্কিমে সেটি পাওয়া যাবে না। অবসরে গেলে অধ্যাপকরা এখন মাসিক পেনশন পান 45,790 টাকা, যার বিপরীতে বেতন থেকে কোনো টাকা কাটা হবে না বা কাটা হয় না। প্রত্যয় স্কিমে যুক্ত হলে বেতন থেকে কেটে ও প্রতিষ্ঠানের টাকায় পেনশন পাওয়া যাবে মাসে 1,24,000 টাকা। এককালীন কোনো টাকা পাবেন না পেনশনাররা। বর্তমানে প্রতি বছর পেনশনে 5% হারে ইনক্রিমেন্ট হলেও প্রত্যয় স্কিমে সেটি আর বাড়ছে না। বিদ্যমান ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছরে, কর্মকর্তারা 62 এবং কর্মচারীরা 60 বছরে অবসরে যান। নতুন ব্যবস্থায় সবাইকে অবসরে যেতে হবে 60 বছর বয়সে। বিদ্যমান ব্যবস্থায়, যেটা 1 জুলাইয়ের আগ পর্যন্ত কার্যকর ছিল, শিক্ষকরা অর্জিত ছুটির বিপরীতে টাকা পেলেও সেই ব্যবস্থা নেই নতুন পেনশন স্কিমে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চিকিৎসা ভাতা, উৎসব